তুমি যতই চেষ্টা করো নিজেকে দূরে রাখতে, আমি জানি তুমি আমাকে যত্ন করো। ফিওনা কান্না ভেজা কণ্ঠে বলল। জ্যাসপার নিজের হাত দুটো শক্ত মুষ্টিতে বন্দি করে রাখলো, যেন নিজেকে দুর্বল হতে দিতে চাই না। কিন্তু তার শীতল চেহারা ধীরে ধীরে বদলে গেল। ফিওনার কথাগুলো যেন তার হৃদয়ের এক গোপন দরজা খুলে দিচ্ছিল। ফিওনা তার গালে হালকা ছুঁয়ে ফিসফিস করে বলল, তোমার মুখোশের পেছনে যা লুকিয়ে আছে আমি তা দেখতে পাইনি। জ্যাসপার চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখের শীতলতা গলে গিয়ে এক অজানা মমতা ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। চারপাশে বৃষ্টির মৃদু শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সময় যেন থমকে গিয়েছিল, আর ফিওনা আর জ্যাসপারের মাঝে এক নীরব অনুভূতির ভাষা বিনিময় হচ্ছিল, যে ভাষায় কোনো শব্দ প্রয়োজন হয় না, শুধু অনুভূতিগুলোই যথেষ্ট। ফিওনা ধীরে ধীরে মাথা তুলে জ্যাসপারের চোখে চোখ রাখলো। তার ভেজা চুল গালের পাশ ঘেঁষে নেমে এসেছে, আর চোখে এক অদ্ভুত প্রশ্নের ঝলক। এই নিয়ে দ্বিতীয়বার তুমি আবার প্রাণ বাঁচালে। ফিওনার গলা শীতল হলেও ভেতরে লুকিয়ে থাকা কষ্ট স্পষ্ট। দ্বিতীয়বার নিজের অক্সিজেন নিয়ে আমাকে রক্ষা করলে, কিন্তু সেদিন তুমি বলেছিলে এটা আমাদের ডেস্টিনি। তাহলে আজ কেন তুমি সেই ডেস্টিনিকে অস্বীকার করছো? জ্যাসপার নীরবে তাকিয়ে রইল। তার চেহারায় এক ধরনের শক্তিশালী অনমনীয়তা ফুটে উঠল, যেন সে নিজের ভেতরের কোনো লড়াইতে মগ্ন। কয়েক মুহূর্ত চুপ থেকে সে গভীর গলায় বলল। ফিওনা স্থির হয়ে গেল। আমাদের ডেস্টিনি আমাদের দূরে থাকতে বলেছে ফিওনা। তার চোখে বেদনা ভরা বিস্ময় ফুটে উঠল, কিন্তু জ্যাসপার তার কথাগুলো শেষ করলো। তুমি আমার কাছ থেকে দূরে থাকলেই ভালো হবে। এখানে থেকে তুমি শুধু নিজের বিপদ বাড়াচ্ছ। তোমার পৃথিবী আছে, তোমার নিজের জীবন আছে, সেটাই গুছিয়ে নাও। আমার মতো কারো পাশে থেকে নিজের জীবন নষ্ট করো না। ফিওনার ঠোঁট থরথর করে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। তুমি যদি সত্যিই বিশ্বাস করতে আমরা একে অপরের জন্য নই, তাহলে আজ আমাকে বাঁচাতে আসতে না। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে কেন বারবার আমাকে রক্ষা করছো জ্যাসপার? জ্যাসপার তার দৃষ্টি সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো তার মুখে কঠিনতার আড়ালে লুকিয়ে থাকা কোনো অনুভূতি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে দৃঢ়ভাবে বলল, তোমার জন্য যা করেছি তা আমার দায়িত্ব ছিল, এর বেশি কিছু নয়। ফিওনার চোখে তীক্ষ্ণ বেদনার ছায়া ফুটে উঠল। তার গলা ধরে এলো, কিন্তু সে কিছু বলল না। বৃষ্টি ততক্ষণে আরো ভারী হয়ে গেছে। প্রতিটি ফোঁটা যেন তাদের চারপাশের পরিবেশের সাথে মিশে গিয়ে আরো বেশি থমথমে করে তুলেছে। তাদের কথার কোনো শেষ নেই, যেন প্রকৃতির বুকে বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ফিওনার কণ্ঠে ভেজা কাঁপন ছিল, তবু তার চোখে ছিল দৃঢ়তার আগুন। সে থামল না। তুমি ভাবছো তোমার থেকে দূরে গেলে আমি ভালো থাকবো? আজকে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, যে স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়েছে, সেটা কেন জানো? তোমার কথা ভাবতে ভাবতে আমি সব উল্টাপাল্টা করে ফেলেছিলাম। আজ যদি আমি মারা যেতাম, তার জন্য তুমি দায়ী থাকতে। জ্যাসপার স্তব্ধ হয়ে শুনছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ফিওনার প্রতিটি শব্দ যেন তাকে ছুরির মতো বিঁধছিল। ফিওনা এক পা এগিয়ে এসে তার দিকে আঙ্গুল তুলে বলল, তুমি কি সত্যিই ভাবো তোমাকে ছেড়ে এই পৃথিবীতে এসে আমি খুব ভালো থাকতাম? না জ্যাসপার, আমি তিলে তিলে মরে যেতাম। তোমার সমস্যাটা জানো কি? তুমি নিজের মনের কথা ঠিকই বোঝো, কিন্তু আমার অনুভূতিগুলো বুঝতে পারো না। জ্যাসপারের সবুজ চোখ দুটো ক্ষণিকের জন্য ফিকে হয়ে এলো। সে মুখ ফেরাতে চেষ্টা করলো, কিন্তু ফিওনার শব্দগুলো যেন তাকে থামাতে বাধ্য করলো। ফিওনা তার সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর এবার নরম, তবু গভীর আঘাতে ভারী। জ্যাসপার, ভালোবাসা কেবল তোমার একার বিষয় নয়, এটা আমাদের দুজনের। তুমি কিভাবে ঠিক করছো আমি কি চাই বা কিভাবে বাঁচতে চাই? তুমি ভাবছো দূরে গিয়ে আমার জন্য ভালো করছো। না, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। প্রতিবার যখন আমাকে দূরে ঠেলে দাও, আমার হৃদয় ভেঙে যায়। জ্যাসপার চোখ বন্ধ করলো। তার শক্ত চোয়াল এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর সে গভীর শ্বাস নিয়ে বলল, ফিওনা, আমি তোমার জন্য যা করছি তা তোমার ভালো থাকার জন্যই। আমি একটা ভিন গ্রহের ড্রাগন। আমার জীবন তোমার জীবনের চেয়ে আলাদা। তুমি আমার সাথে থাকলে তোমার জীবন হুমকির মুখে পড়বে। আমি আমি এটা মেনে নিতে পারি না। ফিওনার চোখে পানি জমে উঠল, কিন্তু সে হাল ছাড়ল না। তুমি কি জানো জ্যাসপার, আমার জীবনের সবচেয়ে বড় হুমকি তোমার অনুপস্থিতি।
তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন, আর তুমি যদি সত্যিই আমার ভালো চাইতে তাহলে আমায় দূরে ঠেলে দিতে না। জ্যাসপার কিছু বলল না, তার চোখে যেন অজানা অনুভূতির আলো ছায়া খেলা করছিল। ফিওনার কথাগুলো তাকে এক অদৃশ্য বেড়াজালে বন্দি করে ফেলেছে। বৃষ্টি তখনও ঝরছিল, আর তাদের চারপাশে তৈরি হয়েছিল এক অদ্ভুত নীরবতা। দুজনের মধ্যে দূরত্ব ক্রমশ মিলিয়ে যাচ্ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরেও বাতাসে ভেজা মাটির গন্ধ আর সাগরের লবণাক্ততার মিশ্রণ টিকে ছিল। ফিওনা ধীরে ধীরে দাঁড়িয়ে জ্যাসপারের দিকে ঘুরে বলল, আচ্ছা, এখন এসব বাদ দাও, আগে বলো আমরা কোথায়, এটা কোন জায়গা? জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল। এটা লুনার দ্বীপ। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লুনার দ্বীপ? এটা আবার কোথায়? জ্যাসপার দূরে সাগরের দিকে তাকিয়ে বলল, এটা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে, প্রশান্ত মহাসাগরের গহীনে লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গা। মানুষের পৃথিবীর মানচিত্রে এর কোনো অস্তিত্ব নেই। খুব অল্প লোকই জানে এই দ্বীপের কথা, আর যারা জানে তারা এখানে আসার সাহস করে না। ফিওনা একটু ঘন হয়ে দাঁড়িয়ে বলল। কেন, এখানে কি এমন আছে? জ্যাসপার ঠান্ডা গলায় বলল, লুনার দ্বীপ নিয়ে অনেক গল্প প্রচলিত। বলা হয় এখানে অজানা শক্তি রয়েছে যা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এই দ্বীপের আকাশ সবসময় রহস্যে ঢাকা, আর এর সাগর তল অনেক গভীর এবং বিপজ্জনক। কিন্তু এর প্রকৃতি এতটা নির্জন আর সুন্দর যে এখানে এলে মনে হয় সময় থেমে গেছে। ফিওনা ধীরে ধীরে চারপাশে তাকালো। বিশাল সবুজ পাহাড়, গভীর জঙ্গল, আর একপাশে অবিরাম ঢেউয়ের শব্দ তার মনকে অদ্ভুত এক কৌতূহলে ভরিয়ে তুলল। তাহলে আমরা এখানে কিভাবে এলাম? ফিওনা জিজ্ঞেস করলো। জ্যাসপার এক মুহূর্ত চুপ থেকে বলল, এটাই একমাত্র জায়গা যেখানে আমরা দুজন নিরাপদ থাকতে পারছি আপাতত। ফিওনা আবার বলল, তুমি জানলে কিভাবে এই জায়গার কথা? তুমি কি আগে এখানে এসেছিলে? জ্যাসপার মৃদু হাসলো। লুনার দ্বীপ শুধু একজন ড্র্যাগনের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব। এটা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের অংশ। ফিওনা নীরব হয়ে গেল, কিন্তু তার চোখে বিস্ময় আর কৌতূহল আরো গভীর হয়ে উঠল। লুনার দ্বীপ, এটা যেন কোনো এক কল্পকাহিনীর অংশ। ফিওনা চারপাশে তাকিয়ে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ বলল, আচ্ছা, আমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছি কেন? আমাকে চীনে পৌঁছে দাও, আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসও মিস হয়ে যাচ্ছে। দাদা নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে। জ্যাসপার কোনো কথা বলল না। তার সবুজ চোখের গভীরে যেন অদৃশ্য এক দ্বন্দ্ব খেলা করছে। ফিওনা তার নিরুত্তর চেহারা দেখে এক ধাপ এগিয়ে বলল, জেসপার, আমি তোমার সঙ্গে মজা করছি না, চলো এখনই চীনে ফিরে যাই। কিন্তু জ্যাসপার তখনও চুপ। তার মুখে কোনো আবেগের প্রকাশ নেই। কয়েক মুহূর্ত পর সে নীরবে মুখ ফিরিয়ে সাগরের দিকে তাকালো। তার ভ্রু কুঁচকে আছে, যেন সে কিছু গোপন করছে। ফিওনা বিরক্ত হয়ে বলল, তুমি শুনছো না? আমার সঙ্গে কথা বলছো না কেন? জ্যাসপার গভীর শ্বাস নিয়ে বলল, আমি এখন তোমাকে চীনে পৌঁছে দিতে পারবো না। আমার শক্তি আবার ড্র্যাগন রূপ এই মুহূর্তে ব্যবহার করা সম্ভব নয়। ফিওনা বিস্ময়ে বলল, কি বলছো তুমি? কেন সম্ভব নয়? তুমি তো ড্রাগন, তুমি তো এতটা শক্তিশালী। কি হলো তোমার? জ্যাসপার ধীরে ধীরে বলল, যখন আমি সিগন্যাল পেয়েছিলাম যে তোমার স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়েছে, আমি সময় নষ্ট করতে পারিনি। পৃথিবীর এতটা গভীরে তোমাকে বাঁচাতে আসার জন্যই আমাকে ইম্পালস জাম্পিং এনার্জি ব্যবহার করতে হয়েছে। এটি আমাদের ড্র্যাগনদের একটি বিশেষ শক্তি, যা আমাদের কয়েক সেকেন্ডে আলোক বেগে ভ্রমণ করাতে সাহায্য করে, কিন্তু এর খরচ অনেক বেশি। এর ফলে আমার ড্র্যাগন শক্তি কয়েকদিনের জন্য স্থগিত হয়ে গেছে। ফিওনা অবাক হয়ে বলল, ইম্পারলস জাম্পিং অ্যানালজি, সেটা কি? জ্যাসপার ধৈর্য ধরে বোঝালো, এটা এমন এক প্রযুক্তি যা ভেনাসের ড্র্যাগনদের জন্য তৈরি হয়েছে। এর মাধ্যমে আমাদের দেহের প্রতিটি কোষ এক ধরনের সুপারচার্জড স্টেটে চলে যায় এবং স্থান কালকে ভেদ করে আলোর চেয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছায়। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া ভয়ঙ্কর। এর ফলে আমাদের কোষগুলো এখন নিষ্ক্রিয় হয়ে আছে। এই অবস্থায় ড্র্যাগন রূপ ধরে বেশি শক্তি ব্যবহার করলে আমার দেহ আর কখনো আগের মতো স্বাভাবিক হবে না। ফিওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তুমি কি আর ড্রাগন রূপ নিতে পারবে না? জ্যাসপার সামান্য হাসল। পারবো, তবে আমাকে কয়েকদিন সময় দিতে হবে। এই কয়েকদিন যদি আমি আবার শক্তি ব্যবহার করি, তাহলে আমার শরীর স্থায়ীভাবে শক্তিহীন হয়ে পড়বে।
এমনকি আমার ভেনাসে ফিরে যাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলবো। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল। তাহলে আমরা এই লুনার দ্বীপে আটকে আছি? জ্যাসপার নীরবে মাথা ঝাঁকালো, তারপর বলল। তুমি এখানে নিরাপদে থাকবে। আমি আমার শক্তি পুনরুদ্ধার করার চেষ্টা করব, তারপরেই তোমাকে চীনে পৌঁছে দেব। ফিওনা হতাশ হয়ে আকাশের দিকে তাকালো। তার ঠোঁটে একটুখানি বিদ্রুপের হাসি ফুটে উঠল। তাহলে আমিই প্রথম মানুষ যাকে কোনো ড্রাগন শক্তিহীন অবস্থায় আটকে রেখেছে। জ্যাসপার কোনো উত্তর দিল না। তার চোখে কঠিন দৃঢ়তা ছিল, কিন্তু তার মুখে চাপা এক ধরনের অপরাধ বোধ ফুটে উঠল। হঠাৎ জ্যাসপার হাঁটা শুরু করলো দ্বীপের ভেতরে। ফিওনা জ্যাসপারের পিছনে দৌড়তে দৌড়তে বলল। তাহলে এতদিন আমি খাবো কি আর থাকবো কোথায়? দেখো, পোশাকটাও পুরো ভিজে গেছে। জ্যাসপার একবারও পেছনে ফিরে তাকালো না। চুপচাপ দ্বীপের গভীর বনের দিকে হাঁটতে শুরু করলো। তার হাঁটার মধ্যে দৃঢ়তা ছিল, যেন সে জানে ঠিক কোথায় যেতে হবে। ফিওনা আরো বিরক্ত হয়ে বলল। প্রিন্স, আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি কেন কিছু বলছো না? জ্যাসপার হাঁটা থামালো, কিন্তু পেছন ফিরে তাকালো না। কেবল নিচু গলায় বলল। কিপ কোয়াইট অ্যান্ড জাস্ট ফলো মি। ফিওনা কিছুটা অস্বস্তিতে থেমে গেল, কিন্তু তারপর বলল। তুমি সবসময় এভাবে রহস্যময় আচরণ করো কেন? আমি মানুষ, আমার ক্ষুধা লাগে, ঠান্ডা লাগে, আর আর আমার একটু আরামদায়ক জায়গায় থাকার দরকার। জ্যাসপার গভীর নিঃশ্বাস ফেলে বলল। তুমি এত কথা বলো কিভাবে? আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, শুধু ধৈর্য ধরো। বনের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় পৌঁছলো, যেখানে গাছের আড়ালে একটি প্রাকৃতিক গুহা দেখা গেল। গুহার প্রবেশ পথের সামনে ঝুলে থাকা লতাগুল্ম সরিয়ে জ্যাসপার ভিতরে ঢুকলো। গুহার ভেতরটা অবাক করে দেওয়ার মতো ছিল। এক কোণে শুকনো কাঠ আর শুকনো ঘাস রাখা, যা সম্ভবত বিছানার মতো ব্যবহার করা যায়। অন্য পাশে একটি ছোট ঝর্ণা বয়ে চলেছে, যার পানি স্বচ্ছ এবং ঠান্ডা। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে বলল। এটা আমার তৈরি করা নয়, কিন্তু এই দ্বীপে আসা প্রতিটি প্রাণীর জন্য এই গুহা আশ্রয়ের জায়গা। তুমি এখানে নিরাপদে থাকতে পারবে। ফিওনা অবাক হয়ে বলল। তুমি কি আগেও এখানে এসেছো? জ্যাসপার মৃদু হাসলো। এটা একসময় ড্র্যাগনদের বিশ্রামের জায়গা ছিল। আমরা যখন পৃথিবীতে আসতাম এই ধরনের জায়গা তৈরি করতাম। ফিওনা চারিদিকে তাকিয়ে বলল। আচ্ছা, খাবার কি হবে? আমার তো ক্ষুধা লেগেছে। জ্যাসপার তার কথায় গুরুত্ব না দিয়ে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো হাত ভর্তি অদ্ভুত ফল আর কয়েকটি পাতা নিয়ে, যার ভেতর ছোট ছোট বেরি রাখা ছিল। ফিওনা ফলগুলো দেখে বলল। তুমি কি আদিকালের মানুষ নাকি? এগুলো কিভাবে খেতে হয় তাও জানি না। জ্যাসপার নির্লিপ্ত স্বরে বলল। তোমার কাছে চাইনিজ রেস্টুরেন্ট নেই এখানে ফিওনা, এসবই তোমার জন্য যথেষ্ট আপাতত। ফিওনা তার হাত থেকে ফল নিল আর এক কামড় দিয়ে বলল। এগুলো খেতে তো মন্দ না, তবে আমি এখনো ভিজে আছি। জ্যাসপার তার পোশাকের দিকে একবার তাকালো এবং গুহার এক কোণ থেকে শুকনো লতা পাতা এনে দিল। এইগুলো শুকিয়ে নাও, আগামীকাল অন্য ব্যবস্থা করব। ফিওনা মুচকি হেসে বলল। তুমি যতই কঠিন দেখাও না কেন, আমি জানি তুমি কেয়ার করো আমার। জ্যাসপার কিছু না বলে গুহার বাইরে চলে গেল। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা খেলা করছিল, যেন সে নিজের ভেতরের কোনো লড়াই চালিয়ে যাচ্ছে। গুহার নিস্তব্ধতাকে মুহূর্তেই চিরে ফেলল এক ভয়ঙ্কর গর্জন। সেই শব্দে ফিওনা চমকে উঠল। তার চোখ আতঙ্কে বড় হয়ে গেল। এটা এটা কি ছিল? জ্যাসপারের মুখে চিন্তার গভীর রেখা পড়ল। তার চোখ ধীরে ধীরে গুহার অন্ধকার কোণগুলোর দিকে ঘুরল। কিচ্ছু বলার দরকার নেই, সে ঠান্ডা গলায় বলল। কিন্তু কেন? এটা তো শুধু একটা গর্জন, হয়তো কোনো বন্য প্রাণী। জ্যাসপার তার কথা শেষ করতে দিল না। হঠাৎ তার হাত ধরে দ্রুত গুহার বাইরে নিয়ে যেতে লাগলো। তার শক্তি এতটাই ছিল যে ফিওনা বাধা দিতে পারল না। আমার সঙ্গে চুপচাপ চলে এসো ফিওনা, এখানে আর থাকা নিরাপদ নয়। তারা দুজনেই দ্রুত বনের গভীরতায় ঢুকে পড়ল। পেছনে গর্জন ধীরে ধীরে বাড়তে লাগলো। ফিওনা পেছন ফিরে তাকাতে চেয়েছিল, কিন্তু জ্যাসপার তার হাত শক্ত করে ধরে রাখলো। পেছনে তাকিও না।
সে দৃঢ়ভাবে বলল। প্রায় আধা ঘন্টা ধরে দৌড়ানোর পর তারা একটি খোলা জায়গায় পৌঁছলো। জ্যাসপার তার শ্বাস ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছিল। ফিওনা হাঁপাতে হাঁপাতে বলল। তুমি কি বলতে চাও? সেটা কি ছিল তুমি কি জানো? জ্যাসপার চোখ বন্ধ করে মাথা নিচু করলো। এটা কোনো সাধারণ প্রাণী নয়। এই দ্বীপে কিছুই সাধারণ নয়। এই জায়গা একসময় ড্র্যাগনদের আশ্রয়স্থল ছিল, কিন্তু এখন এখানে কিছু ভয়ঙ্কর শক্তি বাস করে। আমি জানতাম এই দ্বীপে আসা ঝুঁকিপূর্ণ হবে। ফিওনা আতঙ্কিত হয়ে বলল। তাহলে তুমি আমাকে এখানে এনেছিলে কেন? তুমি তো বললে এটা নিরাপদ জায়গা। তাহলে জ্যাসপার গম্ভীর স্বরে বলল। কারণ এখানে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি বেঁচে আছো সেটাই বড় কথা নয় কি? কিন্তু এখন আমাদের দ্রুত নিরাপদ জায়গা খুঁজতে হবে। হঠাৎ দূরে গর্জনের শব্দ আবার শোনা গেল। এবার তা আরো কাছাকাছি। ফিওনা ফিসফিস করে বলল। এটা কি আমাদের খুঁজে বের করছে? জ্যাসপার তার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, আর আমি এখন লড়াই করতে চাই না। আমার শক্তি কমে গেছে। আমি যদি লড়াই করি আমার শক্তি চিরতরে শেষ হয়ে যাবে, আর আমি আরো কখনো ভেনাসে ফিরতে পারবো না। ফিওনার চোখে এক মুহূর্তের জন্য হতাশার ছায়া পড়ল। তাহলে এখন কি করব? আমরা কি সারাক্ষণ দৌড়ে বেড়াবো? জ্যাসপার মৃদু গলায় বলল। না, আমরা বেঁচে থাকবো এবং তোমাকে নিরাপদে চীনে পৌঁছে দেবার কোনো উপায় বের করব। ফিওনা তার কথায় কিছুটা ভরসা পেল, কিন্তু তাদের সামনে অপেক্ষা করছে কি তা ভাবতেই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। জ্যাসপার ঘন কুয়াশার মধ্য দিয়ে এগিয়ে চলছিল। ফিওনা তার পেছনে পা টেনে টেনে হাঁটছিল। হঠাৎ করেই তারা বনের একটি ফাঁকা জায়গায় পৌঁছলো, যেখানে একটি ছোট্ট তাঁবু দাঁড়িয়ে আছে। জায়গাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগুনের ছাই, ক্যান্সার খালি ক্যান আর কয়েকটি ব্যবহৃত প্লেট। দৃশ্যটি যেন কারো পিকনিকের গল্প বলছিল। ফিওনা তৎক্ষণাৎ বিস্মিত হয়ে বলল। ওরে বাবা, ড্রাগনরাও কি পিকনিক করে নাকি? জ্যাসপার তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। পিকনিক? ড্র্যাগনরা? তুমি আসলে আমাদের সম্পর্কে কি জানো? ফিওনা হেসে বলল। তোমাদের অনেক কিছুই জানি না, কে জানে, হয়তো ড্রাগনরাও মজা করতে পারে। কিন্তু জ্যাসপার তাঁবুটির চারিপাশে হাঁটতে শুরু করলো। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল। এটা ড্র্যাগনদের কাজ নয়, এসব মানবদের কাজ। আর এই দ্বীপে কোনো মানুষ থাকার কথা নয়। ফিওনা ব্রুকুচকে বলল। তাহলে এটা কি? কারা এখানে পিকনিক করতে এসেছিল? জ্যাসপার তাঁবুর কাছে বসে পড়ে মাটি স্পর্শ করলো। তার আঙ্গুলের ওপর ধুলো জমে উঠল। সে গভীরভাবে তাকিয়ে বলল। এটা পিকনিক নয়, এটা গবেষণার জায়গা মনে হচ্ছে। ফিওনা অবাক হয়ে বলল। গবেষণা? এখানে কেন? কিসের জন্য? জ্যাসপার তাঁবুর একটি কোণে একটি আধ খোলা নোটবুক দেখতে পেল। সে সেটি তুলে নিল এবং ধুলো ছেড়ে পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো। পাতাগুলোর মধ্যে কিছু নকশা এবং লেখার চিহ্ন দেখা যাচ্ছিল। ড্রাগন দ্বীপের গঠন আর একটি অজানা ধাতুর খোঁজ সম্পর্কে কিছু তথ্য। জ্যাসপার বলল। কেউ এখানে ড্র্যাগনের শক্তি নিয়ে গবেষণা করতে এসেছিল, আর আমার ধারণা তারা এখন আর নেই এখানে। ফিওনা বিস্মিত হয়ে বলল। তাহলে তারা কোথায় গেল? আর তারা এখানে ড্রাগন নিয়ে কি করছিল? জ্যাসপার চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে সন্দেহের ছাপ। আমরা যদি তাদের উদ্দেশ্য বুঝতে পারি তবে জানতে পারবো এই দ্বীপে আর কি বিপদ লুকিয়ে আছে। ফিওনা হাসি চাপার চেষ্টা করে বলল। আচ্ছা, বিজ্ঞানীদের পিকনিক যদি এমন হয় তবে আমি কখনোই তাদের সঙ্গে আসবো না। জ্যাসপার এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকলো, তারপর তাঁবু ছেড়ে সামনে এগিয়ে গেল। তার মুখের ভাব বদলে গিয়েছিল। তোমার মজা করার সময় না এটা, ফিওনা। এখানে থাকার প্রতিটি মুহূর্ত বিপদের সম্ভাবনা বাড়াচ্ছে। ফিওনা তাঁবুর ভেতরে ঢুকে চারপাশে তাকালো। মেঝেতে ছড়ানো ছিল কিছু ব্যক্তিগত জিনিসপত্র। কোনায় একটা মাঝারি আকারের ব্যাগ পড়েছিল। ফিওনা ব্যাগটা খুলে দেখলো তার ভেতরে দুজনের ব্যবহৃত পোশাক, একটি পুরুষের জ্যাকেট, আর কিছু শার্ট, টি শার্ট আর একটি মেয়ের পাতলা জিন্সের জ্যাকেট, আর কিছু শর্ট টপস আর জিন্স প্যান্ট, কয়েকটি তোলা ছবি, কিছু নোটবুক আর কয়েকটি অর্ধেক ভরা খাবারের ক্যানও দেখা গেল। আরো গভীরভাবে দেখতে গিয়ে ফিওনা একটা ভরা ওয়াইন বোতল আর কয়েকটি খালি ক্যান খুঁজে পেল। দেখে মনে হচ্ছিল তারা এখানে একসঙ্গে কিছু সময় কাটিয়েছে। সবকিছু এত পরিষ্কার যে মনে হচ্ছিল তারা খুব সম্প্রতি এখান থেকে সরে গেছে।
ফিওনা ব্যাগটা হাতে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে এলো। জ্যাসপার তখনও বাইরে দাঁড়িয়ে দ্বীপের পরিবেশ পরীক্ষা করছিল। ফিওনা ব্যাগটা দেখিয়ে বলল, প্রিন্স, এখানে তো মনে হচ্ছে কোনো কাপল বিজ্ঞানী পিকনিক বা গবেষণা করতে এসেছিল। এই দেখো তাদের জিনিসপত্র। জ্যাসপার ব্যাগের দিকে তাকালো। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। সে ব্যাগটা নিয়ে দ্রুত চেক করতে লাগলো। জ্যাকেটের পকেট থেকে একটি ছোট রেকর্ডার বের করলো। রেকর্ডারে ধুলোর কোনো চিহ্ন নেই। জ্যাসপার বলল, কাপল বিজ্ঞানী বলছো? এই জিনিসগুলো দেখে তাই মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো তারা এখানে কি করছিল? এই দ্বীপ কোনো সাধারণ জায়গা নয়। ফিওনা বলল, তাহলে কি ওরা আমাদের মতো কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল? জ্যাসপার মাথা নাড়ল। সম্ভবত, অথবা এর পেছনে অন্য কিছু আছে। সে রেকর্ডারটা চালানোর চেষ্টা করলো। কিছু শব্দ ভেসে উঠল। আমরা লুনার দ্বীপে এসেছি। শক্তির উৎস এখানে স্পষ্ট। কিছু বিরল খনিজ পাওয়া গেছে, যা সম্ভবত। তারপর রেকর্ডিং বন্ধ হয়ে গেল। ফিওনা বলল, শক্তির উৎস? তুমি কি কিছু বুঝতে পারছো? জ্যাসপার গভীর চিন্তায় পড়ে গেল। সে বলল, এই দ্বীপে শুধু ড্র্যাগন নয়, কিছু প্রাকৃতিক রহস্যও লুকিয়ে আছে। সম্ভবত তারা সেই রহস্য খুঁজতে এসেছিল। ফিওনা বলল, তাহলে এখন কি করব? জ্যাসপার বলল, আগে এই দ্বীপে নিরাপদ জায়গা খুঁজতে হবে, আর তাদের উদ্দেশ্য সম্পর্কে আরো তথ্য বের করতে হবে। ফিওনা ব্যাগটা নিজের কাছে রেখে বলল, তাহলে এবার সত্যি কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে ঢুকে পড়েছি। জ্যাসপার তাকে সতর্ক দৃষ্টিতে দেখল। এটা অ্যাডভেঞ্চার নয় ফিওনা, এটা একটা অজানা বিপদ। ফিওনা তাঁবুর দরজার কাছে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, তোমার শক্তি ফিরে পেতে যেহেতু সময় লাগবে, তাই আমি বলছি এই তাঁবুতেই থেকে যাই। ব্যাগে যতটা পোশাক আছে তাতে কদিন কেটে যাবে, আর খাবার সেটা তো জোগাড় করাই যাবে, কি বলো? জ্যাসপার তৎক্ষণাৎ মাথা নাড়ল। তার চোখে বিরক্তির ঝিলিক। তাঁবুতে থাকা? মাথা খারাপ? এটা তো একটা সরু তাঁবু। এর ভেতরে জায়গা বলতে শুধু কিচ্ছু নেই। এখানে আমি তো দূরের কথা, ড্র্যাগন হিসেবে আমার আত্মসম্মানও আসবে না। ফিওনা হেসে বলল, আত্মসম্মান? সত্যি প্রিন্স, তুমি কি চাও একটা রাজপ্রাসাদ দ্বীপের মাঝখানে? সেটা কিভাবে পাবে? জ্যাসপার হালকা বিরক্তি নিয়ে বলল, তোমার জন্য তো আর রাজপ্রাসাদ দরকার নেই ফিওনা। আমার কথা ভাবো, আমার শ্বাস নেওয়াটাও কঠিন হবে এখানে। আর ঘুমানোর কথা বলো না, আমার ড্র্যাগন শরীর এখানে 1 মিনিটও সহ্য করতে পারবে না। ফিওনা ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। তোমাকে ঘুমোতে কে বলেছে? আমিই তো এখানেই থাকবো। তুমি বাইরে কোথাও আরাম করে বসে থাকো। জ্যাসপার চোখ কুঁচকাল। তুমি কি সত্যি সিরিয়াস? ফিওনা গম্ভীরভাবে বলল, অবশ্যই, আমাকে তো আর ভেনাসে যেতে হবে না, তাই তাঁবুতেই চলবে। আর তুমি প্রিন্স, কয়েকটা দিন বাইরে কাটাও। আমিও দেখবো তুমি কিভাবে পরিস্থিতি সামলাও। জ্যাসপার কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তার মুখে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠল। তুমি কখনোই সহজ কোনো সমাধান দেবে না, তাই না? ফিওনা কাঁধ ঝাঁকালো। আমি শুধু বাস্তববাদী, আর তাছাড়া তুমি আমার সঙ্গে আছো, তাই ভয় কিসের? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে ফিওনা, তুমি এখানে থাকতে চাও তাই থাকো, তবে মনে রেখো কোনো বিপদ হলে আমি দায়ী নই। ফিওনার মুখে চওড়া হাসি ফুটে উঠল। তুমি যে আমাকে নিয়ে এত ভাবো সেটা না বলেও বুঝতে পারি। জ্যাসপার তার দিকে চোখ ছোট করে তাকালো। তোমার এই অযথা ভুল ধারণা মনে পুষে যদি সাময়িক শান্তি পাও, তবে তাই পাও। তাঁবুর মধ্যে থাকা নিয়ে ফিওনার এই জেদের সামনে জ্যাসপার আর তর্ক করল না। তবে তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। দ্বীপের পরিবেশ এবং অজানা বিপদ সম্পর্কে সে যে কতটা চিন্তিত সেটা ফিওনা তখনও বুঝতে পারেনি। হঠাৎ করে আকাশ জুড়ে বিদ্যুৎ চমকে উঠল। তার সঙ্গে যেন মাটিও কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। ফিওনা জানালার দিকে তাকিয়ে বলল, এই দ্বীপে আসার পর থেকে মনে হচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর এই বজ্রপাত, সবকিছু যেন কোনো গল্পের মতো রহস্যময়। জ্যাসপার চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু ফিওনার কথার উত্তরে বলল, কারণ এটা সাধারণ দ্বীপ নয়, এই দ্বীপ রহস্যময় ফিওনা। এখানে প্রকৃতি অদ্ভুত, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে, আবার হঠাৎ সব শান্ত। এখানকার পরিবেশ সাধারণ নিয়ম মেনে চলে না।
ফিওনা তার কথা শুনে এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তার ভাবনার সময় আর ছিল না। হঠাৎ করে আকাশ ফেটে যেন মুষলধারে বৃষ্টি শুরু হলো। বাতাস এমনভাবে শোঁ শোঁ করে বইছিল, মনে হচ্ছিল তাঁবুটাও উড়ে যাবে। তুমি কি বাইরে ভিজে দাঁড়িয়ে থাকতে চাও প্রিন্স? ফিওনা বলল। তারপর হঠাৎই জ্যাসপারের হাত ধরে টেনে তাঁবুর ভেতরে নিয়ে এলো। তাঁবুর ভেতরে এক ধরনের অন্ধকার, বৃষ্টি আর ঝড়ের শব্দে চারপাশ ভরে গেছে। ফিওনা হঠাৎ তাঁবুর ভেতরে থাকা একটা লণ্ঠন দেখে হাঁপ ছাড়ল। এখানে একটা লণ্ঠন আছে, মনে হচ্ছে এখানের আগের কোনো লোকেরা খুবই প্রস্তুত ছিল। ব্যাগের ভেতরে হাত দিয়ে খুঁজতে শুরু করলো সে। অবশেষে সে এক প্লেট প্যাচ পেল। পাওয়া গেছে। ফিওনা বলল বিজয়ের সুরে। মিনিট খানেকের মধ্যে লণ্ঠনের আলো জ্বলে উঠল। পুরো তাঁবু আলোকিত হয়ে গেল। আলোতে ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে হেসে বলল, দেখেছো, অন্ধকার আর ঝড় তো আর চিরকাল থাকবে না, একটু চেষ্টা করলেই সব ঠিক হয়ে যায়। লণ্ঠনের হলদে আলোয় ফিওনার ভেজা চেহারা যেন আরো আলোকিত হয়ে উঠল। ভেজা চুল তার কপালের পাশে লেপ্টে আছে। ভেজা পোশাক তার শরীরের আকৃতি স্পষ্ট করে তুলেছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন তার গালে মুক্তার মতো ঝকঝক করছে। এই মুহূর্তে ফিওনাকে দেখে জ্যাসপারের মনে হলো সে কোনো মানুষ নয়, এ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। জ্যাসপার পলকহীন চোখে তাকিয়ে রইল ফিওনার দিকে। তার মুখে কোনো কথা নেই, চোখের গভীরে এক অজানা আবেগ খেলা করছে। এতদিন নিজেকে শাসন করে রেখেছে, নিজেকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু এই মুহূর্তে তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়তে চাইছে। ফিওনা লণ্ঠন চালিয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? জ্যাসপার যেন হঠাৎ ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে এলো। কিছু না। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, যেন তার আবেগ ধরা পড়ে যাবে, কিন্তু তার কণ্ঠস্বর আর চোখের গভীরতা ফিওনাকে বিভ্রান্ত করে তুলল। ফিওনা তার দিকে এগিয়ে এসে বলল, তোমার এই চুপ থাকা আমাকে আরো বিভ্রান্ত করে, তুমি কি কিছু বলবে না? জ্যাসপার গভীর শ্বাস নিল। তোমাকে এভাবে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে মৃদু স্বরে বলল। লণ্ঠনের উজ্জ্বল আলোতে ফিওনা ও জ্যাসপার একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। জ্যাসপার ভেজা পোশাক পরিহিত যেন আরো বেশি হ্যান্ডসাম হয়ে উঠেছে। তার চোখের উজ্জ্বলতায় এক অদ্ভুত আভা ছিল, যেন আকাশের তারাদের মতো। ভেজা চুলগুলো তার মুখের ওপর ছড়িয়ে পড়েছে, আর পোশাক শরীরের উপর লেপ্টে থাকা তার আকৃতিকে আরো স্পষ্ট করে তুলেছে। ফিওনা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সময় যেন থমকে গেছে। ফিওনা হঠাৎ করে বলল, ইউ আর সাচ আ হট অ্যান্ড সেক্সি লুকিং ড্রাগন। তার কথায় এক অপ্রত্যাশিত হাসি ফুটে উঠল। জ্যাসপার একবারের জন্য অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর কিছুটা অস্বস্তিতে চোখ পাকিয়ে অন্যদিকে ঘুরে বসে পড়ল। ফিওনা ঠান্ডায় একদম কাঁপছিল। তার শরীরের প্রতিটি কাপড় যেন গায়ের সাথে লেপ্টে গেছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে তাঁবুর এক কোণে বসে নিজের ভেজা টপসটা খুলে উদ্যত হলো। ঠিক তখনই জ্যাসপার এক লাফে এগিয়ে এসে বলল, এই তুমি এটা কি করছো? তার কণ্ঠে ছিল হতচকিত বিস্ময়। ফিওনা তার দিকে তাকিয়ে ঠান্ডায় দাঁত কাঁপানো অবস্থায় বলল, আজব, আমার ড্রেস ভিজে গেছে, ঠান্ডায় জমে যাচ্ছি, আমি চেঞ্জ করব না? জ্যাসপার যেন আরো বিব্রত হয়ে বলল, চেঞ্জ করবে ঠিক আছে, কিন্তু আমার সামনে কেন? দেখতে পাচ্ছ না আমি এখানে আছি? ফিওনা ভ্রুকুচকে বলল, তাতে কি হয়েছে, নতুন কিছু দেখবে নাকি? আগেই তো সব দেখেছো, আর কিছু কি বাকি আছে? তার কণ্ঠে মিশেছিল এক ধরনের ঠান্ডা আত্মবিশ্বাস। জ্যাসপার একথায় কিছুটা থমকে গেল। তার চোখে কিছুক্ষণ ফিওনার দিকে তাকানোর এক ধরনের দ্বিধা দেখা গেল। তারপর দ্রুত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এক মুহূর্তের জন্য চারপাশের নির্জন বৃষ্টি, তাঁবুর ভেতরের আলো আর তাদের মাঝে তৈরি হওয়া অদ্ভুত নীরবতা যেন সময় থামিয়ে দিল। জ্যাসপার কিছু না বলেই তাঁবু থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। ফিওনা অবাক হয়ে বলল, এই কোথায় যাচ্ছ প্রিন্স? বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জ্যাসপার এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে বলল, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। এই
এই কথা বলেই জ্যাসপার তাঁবুর বাইরে বেরিয়ে গেল। কনকনে ঠান্ডা বৃষ্টিতে ভিজে স্থির দাঁড়িয়ে রইল। তার সামনের চুলগুলো ভিজে তার মুখের উপর লুটিয়ে পড়েছে। সাধারণত এই ঠান্ডা তার গায়ে লাগতো না, বরং পৃথিবীর তাপমাত্রা তার কাছে এক ধরনের স্বস্তির মতো লাগতো। কিন্তু এখন তার শরীর পৃথিবীর মানুষের মতোই ঠান্ডার স্পর্শ অনুভব করছে, কারণ যে সুপার পাওয়ারটি সে ফিওনাকে বাঁচাতে ব্যবহার করেছিল সেটাই তাকে সাময়িকভাবে শক্তিহীন করে দিয়েছে। তাঁবুর ভেতরে ফিওনা আর কিছু না বলে নিজের ভেজা পোশাক খুলে দ্রুত চেঞ্জ করে নিল। সেই অজানা ব্যক্তিদের রেখে যাওয়া ব্যাগ থেকে সে একটা জিন্স প্যান্ট আর সাদা রঙের সোয়েটার বের করলো। সাথে পেল একটা সাদা উলের ক্যাপ, যা তার ভেজা চুলগুলো ঢেকে দেবে। সোয়েটার আর ক্যাপ পরে আয়নাহীন তাঁবুর ভেতরেই নিজেকে দেখে সে নিজেই মুচকি হাসলো। বৃষ্টির আওয়াজ আর তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা জ্যাসপারের ছায়ামূর্তি তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলছিল। ফিওনা তখন বলল, আমার হয়ে গেছে চেঞ্জ করা, এবার ভেতরে এসো। বাইরে আর কত ভিজবে? জ্যাসপার ভিতরে প্রবেশ করলো। তার শার্ট পুরোপুরি ভিজে গেছে আর তার শরীর থেকে পানির ফোঁটা মাটিতে পড়তে শুরু করলো। ভেজা শার্ট তার পেশিবহুল শরীরের আকৃতি স্পষ্ট করে তুলেছে। ফিওনা এক নজর তাকিয়েই বুঝলো। এমন অবস্থায় জ্যাসপার যেন আরো আকর্ষণীয় লাগছে। জ্যাসপার নিচের হাত দিয়ে চুল থেকে পানি ঝাড়তে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, আর ইউ শিওর আমি ভেতরে আসতে পারি? আবার অভিযোগ করবে না তো? ফিওনা হেসে বলল, ও প্রিন্স, এই মুহূর্তে তোমাকে দেখা ছাড়া আর কিছুই করব না। কিন্তু সত্যি বলতে তোমার এমন অবস্থা দেখে মনে হচ্ছে তুমি একটা গরম কাপে চায়ের যোগ্য। জ্যাসপার মৃদু বিরক্ত নিয়ে বলল, গরম চা তো নেই, তবে তোমার এই কথাগুলোই আপাতত বেশ উষ্ণতা দিচ্ছে। তাঁবুর ভেতরে মৃদু আলো আর বাইরে ঝরঝর বৃষ্টির শব্দ। ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, শোনো, তুমি পুরো ভিজে গেছো প্রিন্স। এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। এই ব্যাগে ছেলেদের শার্ট আর প্যান্ট আছে, চেঞ্জ করে নাও। জ্যাসপার ভ্রু কুঁচকে তাকালো। তার চোখে এক ধরনের কঠোরতা। তোমার মাথা খারাপ? ড্র্যাগন প্রিন্স জ্যাসপার অরিজিন কখনো অন্য কারো ব্যবহৃত জিনিস পরে না। এটা আমার পার্সোনালিটির বিরুদ্ধে। ফিওনা বিরক্ত চোখে বলল, হতে পারে তুমি ড্রাগন প্রিন্স, কিন্তু কখনো কখনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এভাবে থাকলে আরো বেশি অসুবিধা হবে। আর ওই পার্সোনালিটি তোমার রাজ্যে কাজ করতে পারে, এখানে নয়। এটা পৃথিবী প্রিন্স। জ্যাসপার দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার ঠান্ডা লাগুক বা না লাগুক, আমি ওই কার না কার ব্যবহৃত জামা কাপড় পরবো না। আমার সম্মানের সঙ্গে তা যায় না। ফিওনা হাতের কাছে থাকা শার্টটা তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, শোনো, এটা সম্মান আত্মসম্মানের বিষয় নয়, এটা বাস্তবতা। তুমি যদি এভাবে থেকে অসুস্থ হয়ে পড়ো, আমি কিন্তু তোমাকে সুস্থ করার জন্য অন্য কোনো ঝুঁকি নিতে পারবো না। কাজেই তোমার ইগো সরিয়ে রেখে একটু বাস্তবতার সঙ্গে মানিয়ে নাও, কারণ বেঁচে থাকার জন্য কখনো কখনো নিয়ম ভাঙতে হয়। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে রইল। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ভেতরে ভেতরে এই চুক্তির সঙ্গে লড়াই করছে। তার মুখ থেকে কোনো কথা বেরোলো না, তবে তার চোখের কোণে এক ধরনের অস্বস্তি দেখা দিল। ফিওনা আবার শার্টটা তার হাতে গুজে দিয়ে বলল, আর বেশি নাটক করার দরকার নেই, শুধু শার্টটা পরে নাও, আমি দেখছি না, ওকে? তবুও জ্যাসপার নাছোড় বান্দা। সে পড়বে না মানে পড়বেই না। ফিওনা আর বাড়াবাড়ি করলো না। তাঁবুর ভেতর বাতাস ঠান্ডা আর ভারী। ফিওনা বুঝতে পারছিল জ্যাসপার ভিজে শার্ট পরে আরো অসহায় হয়ে পড়ছে, যদিও সেটা স্বীকার করছে না। সে শেষবারের মতো চেষ্টা করলো। দেখো, অন্তত ভেজা শার্টটা খুলে ফেলো, এভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। জ্যাসপার গম্ভীর মুখে বলল, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি শার্ট খুলবো না। তার কণ্ঠস্বর দৃঢ়, যেন কোনোভাবেই তার সিদ্ধান্ত বদলাবে না। ফিওনা তখন আর কথা বাড়ালো না, তবে আচমকাই সাহসী একটা সিদ্ধান্ত নিয়ে তার দিকে এগিয়ে গেল। ঠিক আছে, তুমি না খুললে আমি নিজেই খুলে দিচ্ছি। বলেই ফিওনা তার শার্টের বোতাম হাত বাড়ালো। জ্যাসপার হতভম্ব হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, কণ্ঠে করার সতর্কতা। তুমি কি করছো? এটা ঠিক নয়। ফিওনা তাকে শান্তভাবে জবাব দিল, ঠিক না হোক, ভেজা শার্টে তুমি কষ্ট পাচ্ছ, তোমার এই গোড়ামি আমার সহ্য হচ্ছে না। জ্যাসপার তার হাত ধরে থামিয়ে দিল। আমি নিজেই খুলতে পারবো।
সে কঠিন গলায় বলল, যেন তার গর্বে আঘাত লাগা থেকে নিজেকে রক্ষা করার শেষ চেষ্টা। একটা গভীর শ্বাস নিয়ে জ্যাসপার নিজেই শার্ট খুলে ফেলল। তার ভেজা গা শীতের ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। তবে তার মুখে সেই পরিচিতি কঠিন অভিব্যক্তি। সে কিছুতেই তার দুর্বলতা প্রকাশ করতে চায়নি। ফিওনা তার কাঁপা শরীর দেখে কিছুটা চিন্তিত হয়ে গেল। সে মৃদু হেসে বলল, তোমার গর্বের তো অভাব নেই প্রিন্স, কিন্তু এবার অন্তত একটা শুকনো কাপড় পরে নাও। ঠান্ডায় ড্রাগন হওয়ার সত্ত্বেও অসুস্থ হয়ে পড়লে আমিই ভুগবো। জ্যাসপার কোনো উত্তর দিল না। তার চোখে এক ধরনের অদ্ভুত অভিমান। তবে ফিওনার কথাই একটা সত্যতা ছিল, যা সে অস্বীকার করতে পারল না। বাইরের বৃষ্টি থেমেছে, কিন্তু কুয়াশা চারপাশে মোটা চাদরের মতো ঢেকে রেখেছে পুরো দ্বীপটাকে। ভেজা গাছপালা আর মাটির গন্ধ বাতাসে মিশে এক অন্যরকম প্রশান্তি তৈরি করেছে। জ্যাসপার খালি গায়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। তার চুল আর ত্বক থেকে বৃষ্টির জল এখনো গড়িয়ে পড়ছে। ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করলেও তার মুখের দৃঢ়তায় বিন্দুমাত্র পরিবর্তন দেখা গেল না। চারপাশে তাকিয়ে সে ভেজা কাঠের কিছু টুকরো খুঁজে কুড়িয়ে নিল। হাতের মুঠোতে সেগুলো আঁকড়ে ধরে আগুন জ্বালানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটা আগুনের শিখা জ্বলে উঠল। কমলা আভায় তার মুখের রেখাগুলো যেন আরো গভীর হয়ে উঠল। সে আগুনের সামনে বসে তার হাত বাড়িয়ে দিল। তাপটা ধীরে ধীরে তার শরীরকে আরাম দিতে শুরু করলো। ফিওনা তাঁবুর ভেতর থেকে এই দৃশ্য দেখছিল। ঠান্ডা বাতাস আর আগুনের আলোর বৃষ্টির টান তার মনে কৌতূহল জাগালো। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। কুয়াশা তার চুল আর পোশাকে বসে থাকলেও সে সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ করলো না। জ্যাসপারের দিকে তাকিয়ে সে মৃদু হাসলো। তুমি পুরো ভিজে আছো, আগুনের তাপটা তো ভালোই লাগছে তাই না? জ্যাসপার তার দিকে তাকালো। তার চোখে একটা গভীর অথচ নির্লিপ্ত দৃষ্টি। ড্রাগনদের এমন ঠান্ডায় কিছুই হয় না। সে শান্ত গলায় বলল, তবে তার কণ্ঠের নিচে কোথাও ক্লান্তির লুকোনো ছাপ ফুটে উঠল। তার কথাই হেসে ফেলল। তোমার কথা মনে হচ্ছে তুমি পৃথিবীর পরিবেশে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছো, অথচ দেখো এই আগুনের তাপটা তোমারও প্রয়োজন। জ্যাসপার কিছু বলল না। তার দৃষ্টি আগুনের শিখায় নিবদ্ধ রইল, যেন সেই আলোয় সে কোনো পুরনো স্মৃতি খুঁজে বেড়াচ্ছে। ফিওনা ধীরে ধীরে আগুনের কাছে এসে বসল। তার ঠান্ডায় লাল হয়ে যাওয়া হাতগুলো আগুনের দিকে বাড়িয়ে দিল। এই মুহূর্তটা খুবই সুন্দর। সে বলল, তার কণ্ঠে এক ধরনের প্রশান্তি। এই বৃষ্টি, এই কুয়াশা আর এই আগুন সবকিছুই যেন আমাদের চারপাশে একটা ঘনিষ্ঠ পরিবেশ তৈরি করেছে। ফিওনা ধীরে ধীরে আগুনের কাছ থেকে উঠে দাঁড়ালো। ঠান্ডায় লাল হয়ে আসা তার নাকটা ঘষতে ঘষতে বলল, শোনো, আমি বলছিলাম যে আমার তো খিদে পেয়েছে, আমরা কি ডিনার করব না? জ্যাসপার, যে এখনো আগুনের শিখার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল, এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকালো। মুখে এক ধরনের হাসি ফুটে উঠল, যা ঠাট্টার ইঙ্গিত বহন করছিল। হ্যাঁ প্রিন্সেস, সে বলল, গলায় স্পষ্ট কৌতুকের সুর। আপনার জন্য এই ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছি। সেখানে আপনার সব পছন্দের আইটেম রাখা আছে। যান, গিয়ে আরাম করে আহার করুন। ফিওনা তার কথায় একটু থতমত খেল। কয়েক সেকেন্ড সে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। বুঝতে চেষ্টা করলো যে সে মজা করছে নাকি সিরিয়াস। তোমার এই ঠাট্টাগুলো একেবারে এই মুহূর্তে মানাচ্ছে না মিস্টার ড্রাগন প্রিন্স। আমার সত্যি খিদে পেয়েছে। জ্যাসপার একটু হেসে বলল, তাহলে আমাকে বলো, এখানে তোমার পছন্দের খাবার পাওয়া যাবে কোথায়? কোনো ম্যানেজার বা রুম সার্ভিস তো নেই এই জঙ্গলে। ফিওনা হাত বেঁধে দাঁড়ালো, ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তো ড্রাগন, তোমার তো অনেক ক্ষমতা, কিভাবে একটা খাবার বানাতে হয় তাও জানো না? জ্যাসপার গভীর এক দৃষ্টি দিয়ে তাকালো। আমার ক্ষমতা অনেক কিছু করতে পারে, কিন্তু রান্না করা সেগুলোর মধ্যে পড়ে না। সে বলল, যেন নিজেকে দায়মুক্ত করছিল। ফিওনা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে বোঝা গেল আমাকে না হয় আজ রাতে নিজেই স্বীকার করতে হবে, কাঁচা ফলমূল খেয়ে দিন কাটাতে হবে। জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আগুনের শিখা তাকে আবছা আলোয় ঘিরে রেখেছিল,
কিন্তু সে এক মুহূর্তও সময় নষ্ট না করে তাঁবুর পেছনের দিকে হাঁটতে লাগলো। ফিওনা তাকে যেতে দেখে অবাক হলো এবং দ্রুত তার পিছনে পিছনে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট লেকের কাছে পৌঁছলো। লেকের চারপাশে কুয়াশা ঝুলছিল আর জলের ওপর বৃষ্টির ঝাপটা পড়ার মতো নরম এক শীতল বাতাস বইছিল। লেকের পাশে একটি পুরনো জাল পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ ব্যবহার করেনি। জ্যাসপার কোনো কথা না বলেই জালটি তুলে ফিওনার হাতে ধরিয়ে দিল। এই নাও। সে বলল গম্ভীর গলায়, এবার একটা মাছ শিকার করে দেখাও। যদি না পারো তবে আজ আর ডিনার খাওয়ার দরকার নেই। ফিওনা অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি কি সিরিয়াস? আমি জীবনে কোনোদিন মাছ ধরিনি। জ্যাসপার হালকা হাসলো। আমিও ধরিনি, কিন্তু এটা তোমার পৃথিবী, তোমাদের জীবন, তাই এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। যাও, শুরু করো। ফিওনার চোখ বড় হয়ে গেল। তুমি তো ড্রাগন, এমন ক্ষমতাধর, তোমার কিছুই কি করা সম্ভব নয়? ড্র্যাগন হওয়া মানে সব কাজ জানি এমন নয়। জ্যাসপার নির্লিপ্তভাবে বলল, তোমার জন্য রান্না করতে পারবো না, তবে মাছ ধরার সুযোগ তোমাকে দিলাম। এটা না পারলে বনে থাকতে হলে তোমার কি কি শিখতে হবে সেটা অন্তত বোঝা যাবে। ফিওনা হতাশ মুখে জালটি ধরল। সে জানত জ্যাসপারের এই গম্ভীর মুখের পেছনে এক ধরনের মজা লুকিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার সামনে কোনো বিকল্প ছিল না। ঠিক আছে। ফিওনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভুল ছিল তোমার থেকে সাহায্য চাওয়া। এবার নিজে চেষ্টা করে দেখি কি হয়। জ্যাসপার তার হাতে এক চিমটি বালু দিয়ে লেকের দিকে ছুঁড়ে বলল, তোমাকে শুভকামনা জানাচ্ছি। আমি দেখছি তুমি কিভাবে মাছ ধরো, ফিওনা। ফিওনা মুখ বাঁকিয়ে বলল, তুমি না সত্যি একটা অ্যাগ্রিয়েট ড্রাগন। জ্যাসপার হালকা হেসে বলল, তোমার জীবনের প্রথম শিকার হতে যাচ্ছে, তাই সাবধান। ফিওনা বেশ কয়েকবার জাল ফেললো, কিন্তু প্রতিবারই সেটা খালি উঠে এলো। একটু হতাশ হলেও সে দমে যাওয়ার মেয়ে নয়। চতুর্থ বারের সময় জাল টেনে তোলার সময় এক ধরনের ভারী টান অনুভব করলো। তার মুখে এক আনন্দের ঝলক ফুটে উঠল। মনে হচ্ছে এবার বিশাল একটা মাছ ধরা পড়েছে। ফিওনা উচ্ছ্বাসে বলল, তার চোখে এক আত্মবিশ্বাসের আলো। দেখেছো আমার ক্ষমতা, আমি কতটা ট্যালেন্টেড। জ্যাসপার দূরে দাঁড়িয়ে চুপচাপ তার চেষ্টা দেখছিল। ফিওনার আত্মবিশ্বাস দেখে তার চোখে এক মৃদু হাসি ফুটে উঠল। ফিওনা যখন জাল টেনে তুলল, তখন সেই ভারী জিনিসটি দেখা গেল, একটা বড় গাছের শাখা যা জল থেকে উঠে এসেছে। তার মুখের হাসি এক নিমেষেই মিলিয়ে গেল। কি? ফিওনা হতবাক হয়ে গাছের দিকে তাকালো। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। একটা মাছ? এটা মাছ না, এটা তো একটা গাছ। জ্যাসপার মুখ অন্যদিকে ঘুরিয়ে ফিওনার দিকে নজর না দিয়ে মুচকি হেসে ফেলল। তবে সেই হাসি দ্রুত চাপা দিয়ে আবার তার গম্ভীর ভঙ্গি নিয়ে বলল, চমৎকার শিকার, তবে আমি মাছের কথা বলেছিলাম। ফিওনা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি হাসছো তাই তো? ঠিক না, একদমই না। জ্যাসপার বলল, মুখে গাম্ভীর্যের ছাপ টেনে। তুমি তো ট্যালেন্টেড, প্রমাণ করো, আবার চেষ্টা করো। ফিওনা হতাশা ছেড়ে আবার নতুন উদ্দীপনায় জাল হাতে নিল। ঠিক আছে, সে বলল দৃঢ় কণ্ঠে, এইবার আমি একটা সত্যিকারের মাছ তুলে দেখাবো। ফিওনা এবারও জাল টেনে তুলল, কিন্তু তাতেও কিছু পেল না। জালটা পানিতে ফেলে ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো। তার হাত পা ভারী হয়ে গেছে, কিন্তু মনে হয় আরো বেশি ভারী হয়েছে তার মন। এইবারও কিছুই পেলাম না। হতাশা ছেড়ে পড়ল ফিওনার কণ্ঠে। সে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, তুমি এতটা রুড কেন প্রিন্স? তোমার মধ্যে আমি সেই আগের রূপ দেখতে পাচ্ছি। যখন তোমাকে ফায়ার মনস্টার বলে ডাকতাম, তখন তুমি এমনই ছিলে। কিভাবে পারো তুমি এমনটা হতে? জ্যাসপার তার ঠান্ডা চোখে ফিওনার দিকে তাকালো। তার মুখে কোনো পরিবর্তন নেই, এতটুকু আবেগও যেন প্রকাশ পায়নি। আমি সবসময়ই এমন, এটাই আমার আসল রূপ। সে স্রেফ বলল যেন বিষয়টা একেবারে স্বাভাবিক। ফিওনা তার কথাই আরো রাগে গজগজ করতে লাগলো। মোটেও না। সে জোরালো কণ্ঠে বলল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তুমি যখন চাও তখন বদলাতে পারো, এটা জানি আমি।
এই বলে সে জালটা পানিতে ফেলে দিল। আর কোনো কথা না বলে তাঁবুর দিকেই হাঁটতে শুরু করলো। তার পা চালায় রাগ আর অভিমানের ছাপ স্পষ্ট। জ্যাসপার স্থির দৃষ্টিতে তার পিছনে তাকিয়ে রইল। মুহূর্তগুলো নীরবতায় ভরা, কিন্তু সেই নীরবতার ভেতর যেন এক গভীর কাহিনী লুকিয়ে আছে। ফিওনা তাঁবুর ভেতরে চুপচাপ বসে রইল। পেটের ক্ষুধা যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ক্ষুধার তীব্র যন্ত্রণা তার সমস্ত মনোযোগ গ্রাস করে নিচ্ছে। পেট চেপে বসে আছে, কিন্তু কারোর সামনে সেই দুর্বলতা প্রকাশ করতে চায় না। ঠিক সেই সময়ে হঠাৎ তার নাকে এক মিষ্টি ধোঁয়ার গন্ধ ভেসে এলো, যেন সুস্বাদু কোনো কিছু বারবিকিউ করা হচ্ছে। ঘ্রাণটা এতটাই লোভনীয় যে তার ক্ষুধা যেন আরো বেড়ে গেল। কৌতূহল নিয়ে সে তাঁবুর বাইরে পা বাড়ালো। বাইরে এসে সে যা দেখলো তা দেখে হতবাক হয়ে গেল। জ্যাসপার যাকে সে রূঢ় আর নির্লিপ্ত মনে করেছিল, সে এখন একজোড়া লুনাস ফিড মাছ বারবিকিউ করছে। এই লুনাস ফিড মাছ লুনার দ্বীপের একটি বিশেষ প্রজাতি, যা তার চাঁদের মতো উজ্জ্বল পাখনার জন্য বিখ্যাত। জলের নিচে চলার সময় এই মাছের পাখনা এমনভাবে আলো প্রতিফলিত করে যে মনে হয় যেন চাঁদের টুকরো ভেসে বেড়াচ্ছে। মাছটি আকারে মাঝারি, মাংসের স্ট্রেকচার নরম এবং স্বাদে হালকা মিষ্টি, যা সহজেই যে কোনো বারবিকিউর স্বাদ বাড়িয়ে দেয়। জ্যাসপার সুনিপুণভাবে মাছগুলোকে বাঁশের কাঠিতে গেঁথে আগুনে দিচ্ছে। ধোঁয়ার গন্ধ, মাছের সোনালি হয়ে ওঠার রং আর তার চারপাশে মৃদু কুয়াশা, সব মিলে এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি করেছে। ফিওনা কিছুটা বিস্মিত হয়ে বলল, তুমি কি আমার জন্য এটা করছো? জ্যাসপার এক কোণ দিয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি তো মাছ ধরতে পারোনি, তাই ভাবলাম তুমি না খেয়ে মরার আগে কিছু করতে হবে। তবে এটা কোনো ভালোবাসা নয়, এটা পরিস্থিতির দাবি। ফিওনার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ক্ষুধা আর অভিমান ভুলে সে আগুনের পাশে বসে পড়ল। ধীরে ধীরে তাপের আর ধোঁয়ার বিস্তৃত ঘ্রাণে মুগ্ধ হয়ে অবশেষে জ্যাসপার ফিওনার দিকে একটি লোনাস ফিড মাছ বাড়িয়ে দিল। তার ভঙ্গি ছিল চিরচেনা শীতল, যেন এটাই স্বাভাবিক। ফিওনা কিছু না বলেই মাছটা নিয়ে খেতে শুরু করলো। ক্ষুধার কারণে প্রথম কামড়ে কিছুই বুঝতে পারল না, কিন্তু দ্বিতীয় কামড়ে এসে বুঝলো যে মাছটা কতটা সুস্বাদু। বারবিকিউয়ের মৃদু ধোঁয়া, গরম মশলার গন্ধ আর মাছের কোমল স্বাদ সবকিছুই যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। ফিওনার চোখ বারবার উঠে গেল জ্যাসপারের দিকে। সে কিভাবে ধীরে ধীরে মসৃণ ভঙ্গিতে মাছ খাচ্ছে সেটাই তার দৃষ্টি আটকে রাখলো। তার শক্তিশালী আঙ্গুলে কাঠির ওপর গাঁথা মাছ আর চিবানোর সময় তার মুখের হালকা নড়াচড়া, সব কিছুতেই একরকম সৌন্দর্য ছিল যা ফিওনা আগে কখনো লক্ষ্য করেনি। ফিওনা এক মুহূর্তে নিজেকে থামাতে না পেরে বলল, তুমি মাছ খাওয়াটাও এত নিখুঁতভাবে করছো যেন এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জ্যাসপার এক কোণ থেকে তাকিয়ে বলল, খাওয়াটাই তো বেঁচে থাকার মূল শর্ত, তাই এটা আমি গুরুত্ব দিয়ে করি। ফিওনা এক পলক তাকিয়ে বলল, বলছিলাম যে আর কতক্ষণ এভাবে খালি গায়ে থাকবে? জ্যাসপার তার মাছের কাঠিটা একপাশে রেখে আগুনের তাপে হাত মেলে বলল, যতক্ষণ না আমার শার্ট শুকিয়ে যায়। তার কথার মধ্যে ছিল একরকম নির্লিপ্ত আত্মবিশ্বাস, যা তাকে ঘিরে থাকা শীতল হাওয়াকেও থামিয়ে দিতে পারে। ফিওনার চোখ পড়ল পাশেই দাঁড় করানো একটি বাঁশের ওপর। বাঁশের আগায় জ্যাসপার তার ভেজা শার্টটা মেলে রেখেছে। আগুনের মৃদু উত্তাপে শার্টটা ধীরে ধীরে শুকিয়ে উঠছে। দৃশ্যটা ছিল বেশ মজার। একদিকে বাঁশে ঝুলে থাকা শার্ট, অন্যদিকে খালি গায়ে বসে থাকা জ্যাসপার। খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার ঠান্ডায় লাল হয়ে যাওয়া গাল চলচল করছে আগুনের আলোয়। তারপর সে বলল, তুমি তো ড্রাগন, নিজেই তো মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়ে মারো, অথচ নিজের শার্ট শুকানোর জন্য আগুনের কাছে এতটা ধৈর্য ধরে বসে আছো। জ্যাসপার হালকা হেসে বলল, আমার আগুনের শক্তি সবকিছুর জন্য ব্যবহার করার নয়। তার কণ্ঠে যেন এক ধরনের ঠাট্টা আর সত্যের মিশ্রণ ছিল। ফিওনা ভ্রু কুঁচকে বলল, আমি কি তাহলে সারা রাত তোমাকে এভাবে দেখতে থাকবো? না হয় আমার ব্যাগে ছেলেদের শার্ট ছিল, তোমার অহংকারের কারণে সেটা তো পড়তে রাজি নও। জ্যাসপার এবার তার চোখ তুলে ফিওনার দিকে তাকালো। গভীর দৃঢ় চোখে সে বলল, শার্ট শুকাতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমার অহংকার টিকে থাকবে। ফিওনা একটা দীর্ঘশ্বাস ফেলে আগুনের সামনে আরেকটু গা এলিয়ে দিল। তাহলে তোমার এই অহংকার নিয়ে বসে থাকো, আমি শুধু অপেক্ষা করব কখন তোমার শার্টটা শুকিয়ে যায়।
বলেই সে পিছনে গিয়ে আগুন পোহাতে লাগলো। তাঁবুর সামনে দাঁড়িয়ে ফিওনা বলল, চলো এবার ঘুমোতে যাই, হ্যাঁ তো রাত হয়েছে, আর জেগে থাকা সম্ভব না। জ্যাসপার কোনো কথা না বলে হালকা মাথা নাড়ালো। তার শরীর যেন ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে। টানা 40 দিন না ঘুমানো, উপরন্তু সেই শক্তিশালী কেমিক্যালের প্রভাব, সবকিছু মিলিয়ে সে এখন ভীষণ দুর্বল। তার চোখে ঘুম যেন অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে তাকে পুরোপুরি গ্রাস করার জন্য। জ্যাসপার তাঁবুর দিকে এগিয়ে গেল। তার পদক্ষেপগুলো ছিল ভারী কিন্তু দৃঢ়। ফিওনা তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে তাঁবুর ভেতরে ঢুকলো। ছোট্ট তাঁবুটা আগে থেকেই তেমন সুবিধার ছিল না। এখন তো পুরোপুরি বোঝা গেল পাশাপাশি শুয়ে থাকলেও তাদের দুজনের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ফিওনা ভ্রুকুচকে তাকালো। এটা তো পুরো অস্বস্তিকর, তুমি কি নিশ্চিত এভাবে ঘুমানো সম্ভব? জ্যাসপার শুয়ে পড়তে পড়তে বলল, সম্ভব না হলেও আমাদের করতে হবে, অন্য কোনো বিকল্প নেই। ফিওনা হাল ছেড়ে দিয়ে একপাশে শুয়ে পড়ল। তার শরীরের গা ঘেঁষে জ্যাসপার শুয়ে পড়ার সময় তাঁবুর অদ্ভুত সংকীর্ণ জায়গাটা যেন আরো ছোট হয়ে এলো। শীতের হালকা বাতাস তাঁবুর বাইরে থেকে ভেতরে ঢুকছিল, কিন্তু তাঁবুর অভ্যন্তর শীত আর অস্বস্তির মিশেলে এক অদ্ভুত রকমের উত্তাপে ভরে উঠল। ফিওনা নড়ে চড়ে বলল, তোমার কোনোইটা সরাও, আমার এদিকে ধাক্কা লাগছে। জ্যাসপার চোখ বন্ধ করেই মৃদু গলায় বলল, তোমার এই অভিযোগ শুনতে আমি প্রস্তুত না। ঘুমাও ফিওনা। ফিওনা কিছু বলার জন্য মুখ খুললেও সেটা আর বলল না। সে বুঝতে পারল এই মুহূর্তে জ্যাসপার খুব ক্লান্ত। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল, যা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছিল যে তার শরীর অবশেষে ঘুমের কাছে আত্মসমর্পণ করতে চলেছে। তাঁবুর ভেতর নীরবতা নেমে এলো। শীতের রাতে দুজনের একসাথে থাকা, সামান্য ফাঁকা জায়গার মাঝে তাদের কাঁধ ছুঁয়ে থাকা, সবকিছুই যেন এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছিল। মাঝরাতে ফিওনার ঘুম হালকা হয়ে এলো, আর তখনই সে অনুভব করলো কিছু অস্বাভাবিক। তার নাভির ঠিক ওপর একটা উষ্ণ স্পর্শ। মুহূর্তের মধ্যেই তার ঘুম ছুটে গেল। ফিওনা চোখ খুলে সোজা হয়ে শুয়েছিল, আর একপাশে জ্যাসপার তার দিকে কাত হয়ে শুয়ে আছে। সে দ্রুত বুঝতে পারল তার সোয়েটার খানিকটা পেটের ওপরে উঠে গেছে, আর জ্যাসপারের হাত সেখানে অদ্ভুতভাবে রাখা। ঘুমের ঘোরেই জ্যাসপার হয়তো বুঝতে পারেনি কি করছে, কিন্তু ফিওনার বুকের ধুকপুকানি মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু মনের ভেতর তীব্র দ্বিধা। কি করবে? জ্যাসপারকে ডাকবে? হাত সরিয়ে দেবে? ফিওনা গভীর শ্বাস নিল, নিজের আবেগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার হাত পা কাঁপতে শুরু করেছিল। শেষমেশ সাহস করে তার হাত দিয়ে ধীরে ধীরে জ্যাসপারের হাত সরিয়ে দিল। জ্যাসপার একবার মুখটা নড়ালো, কিন্তু ঘুম ভাঙল না। তার মুখে একরকম শিশু সুলভ নির্ভাবনার ছাপ। ফিওনা তার সোয়েটার ঠিক করে নিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার কাছে যেন দূরের কোনো স্বপ্ন হয়ে গেল। নিজের হৃদয়ের গতিবেগ থামানোর চেষ্টা করতে করতে সে একা একাই ফিসফিস করে বলল, তোমার স্পর্শে এমন কি আছে প্রিন্স, যা আমাকে প্রতিবার পাগল করে দেয়? তারপর থেকে পুরো রাত ফিওনার জন্য এক অনন্ত দীর্ঘ সময়ের মতো লাগলো। জ্যাসপার ঘুমের মধ্যে অনড় রইল, আর ফিওনা শুয়ে শুয়ে বারবার সেই মুহূর্তের কথা ভাবলো। সকাল হতে না হতেই ফিওনা বুঝতে পারল সারা রাত তার চোখ একেবারের জন্যেও বন্ধ হয়নি। সে ঠিক রাতের সেই ঘটনার পর থেকেই জ্যাসপারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জ্যাসপার তখনও গভীর ঘুমে, তার মুখের নিঃসঙ্গ শান্তিটা যেন কোনো রহস্যের পর্দা। ফিওনা মনে মনে ভাবছিল এই ড্রাগন প্রিন্সের এত শক্তি, এত ইগো, কিন্তু ঘুমের মধ্যে কতটা নিষ্পাপ আর কোমল লাগে। ফিওনার হৃদয় তার উপর অজানা এক টান অনুভব করছিল, এতটাই গভীর যে কোনো এক সময়ে সে জ্যাসপারের ঠোঁটের দিকে তাকিয়ে অজান্তেই একটু কাছে ঝুঁকে পড়েছিল। প্রথমে নিজের ভেতর দ্বিধা ছিল, কিন্তু পরে তা যেন অদৃশ্য হয়ে গেল। সে আস্তে আস্তে জ্যাসপারের ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল, একেবারে হালকা, যেন একটা বাতাসের মতো। জ্যাসপার ঘুমের মধ্যেই সামান্য নড়ল, কিন্তু তার ঘুম ভাঙল না। ফিওনা একটু দূরে সরে গেল, কিন্তু তার বুকের ধুকপুকানি থামছিল না। তার মন বলছিল, উফ, একটু শান্তি মতো কিসটাও করতে দিল না। সকালের আলো যখন তাঁবুর ভেতরে ঢুকলো তখনও ফিওনা তাকিয়েই ছিল। তার মনটা যেন এক অদ্ভুত দোলাচলে ঝুলেছিল, এবং একটাই প্রশ্ন তার মাথায় ঘুরছিল,
জাসপার কি আগের মতো করে আমাকে ভালোবাসবে? জ্যাসপার হঠাৎ চোখ খুলতেই দেখলো ফিওনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে একটু ভ্রুকুচকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু দরকার? ফিওনা যেন একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে হালকা হেসে বলল, কিছু না, দেখছিলাম তোমাকে ঘুমের মধ্যে পুরো একটা চকলেটের মতো লাগছিল। জ্যাসপারের ভ্রু এবার আরো উঁচু হলো। চকোলেট? তুমি কি পাগল নাকি? এরকম উদ্ভট তুলনা করছো কেন? ফিওনা ঠোঁট কামড়ে সামান্য হেসে বলল, তুমি বুঝবে না, চকলেট যেমন সবাইকে আকর্ষণ করে, তুমিও ঘুমের মধ্যে ঠিক তেমনই লাগছিলে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার কথা শুনে ভেবে দেখলো সে কৌতুক করছে নাকি সত্যিই কিছু বলতে চাইছে। তার চোখ একটু নরম হয়ে গেল। তোমাদের পৃথিবীর মানুষ সবসময় এভাবে কথা ঘোরায়? ফিওনা একটু ঠোঁট উল্টে বলল। তোমার ড্রাগন রাজ্যে কি কেউ প্রশংসা শুনতে পারে না? জ্যাসপার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আসলেই অদ্ভুত ফিওনা। তবে মনে রাখো, আমি চকোলেটের মতো সহজে গলে যাওয়ার মতো নই। ফিওনা হেসে বলল। তুমি যদি চকলেট হও, আমি তাহলে তোমাকে আস্তে আস্তে গিলে ফেলবো। জ্যাসপার কিছুটা হতভম্ব হয়ে ফিওনার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে সত্যিই তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জ্যাসপার মনেই বলল, উফ, হামিংবার্ড, তুমি কি শুরু করলে? এরকম করতে থাকলে আমার ধৈর্য আর থাকবে না। তোমার এসব কথা শুনে আমি ঠিক থাকতে পারছি না। তোমাকে কাছে টানতে ইচ্ছে করছে। তোমার এই সকালের ঘুম ঘুম চেহারাটা আমাকে খুব টানছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে চুমু খাই, কিন্তু পারছি না। ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলো, কিন্তু এই শান্তি নষ্ট হচ্ছে যখনই সে ফিওনার হাস্য উজ্জ্বল মুখটি মনে করে। কিভাবে তাকে বোঝাবো যে আমি কতটা অনুভব করছি? কিন্তু না, আমার নিজেকে সামলাতে হবে। ফিওনার কাছে নিজের অনুভূতি প্রকাশ করা যাবে না। কিন্তু তার হৃদয়ের গহনে ফিওনার প্রতি আকর্ষণ যেন আরো বাড়তে লাগলো। জ্যাসপার গভীর নিঃশ্বাস ফেললো, নিজেকে সামলে নিল। তাহলে ও আমাকে ছাড়া আরও থাকতে পারবে না। এমন ভাবনা মনে আসলেও তার চোখ আবার ফিওনার দিকে ফিরল। ভেনাসের রাজপ্রাসাদের বিশাল সভাকক্ষে ড্রাকনিস গভীর চিন্তায় মগ্ন। তার শক্তিশালী উপস্থিতি ও কণ্ঠস্বরে উঁচু অন্ধকার আকাশের নিচে যেন একটি ঝড় বয়ে যাচ্ছে। তার চোখে উদ্বেগের ছাপ এবং মুখাবয়বে এক ধরনের অসন্তোষ। আবার ছেলেটা এটা কি করলো? তিনি প্রশ্ন তুললেন, যেন সভার অন্য সদস্যদের উদ্দেশ্যে। সুপার পাওয়ার কেন ব্যবহার করলো? আমি তো তোমাদের বলেছিলাম ওর এই ভালোবাসা একদিন ওকে ধ্বংস করবে। এখন সেটাই শুরু হয়েছে। সবাই নীরবতা ছড়িয়ে পড়ে। সদস্যরা একে অপরের দিকে তাকাচ্ছে, কিছুটা অস্বস্তি অনুভব করছে। এই মুহূর্তে ড্রাকনিসের ক্ষোভ ও উদ্বেগ যেন পুরো পরিবেশকে ঘন করে তুলেছে। এথেরিয়ান তখন ধীর স্থির গলায় বলল, বাবা, জ্যাসু ভাই এই কাজটি করেছে কারণ ফিওনার স্পেসশিপ ব্লাস্ট হয়ে গেছিল, আর জ্যাসু ভাই ওকে বাঁচাতে এটা করেছে। ড্রাকনিস তার পুত্রের দিকে তাকালেন, কিছুটা হতাশা এবং উদ্বেগ নিয়ে। কিন্তু এভাবে যদি নিজের ক্ষমতা ব্যবহার করে তাহলে তো বিপদ আরো বাড়বে। তুমি জানো এই ক্ষমতা ব্যবহারের পরিণতি কি হতে পারে? এথেরিয়ান মাথা নিচু করে বলল, আমি জানি বাবা, কিন্তু ভাইয়া ফিওনাকে অনেক ভালোবাসে। তবে সে যখন আপাকে কথা দিয়েছে যে সে ফিওনার সাথে আর সম্পর্ক রাখবে না, তাহলে সে কথা অবশ্যই জ্যাসু ভাই রাখবে। ড্রাকনিসের চোখে চিন্তা ঝলমল করলো। এটাই তো আমাদের সমস্যা। এই প্রেম তাকে দুর্বল করেছে, আর একদিন এই দুর্বলতা তার জন্য বড় বিপদ ডেকে আনবে। এথেরিয়ান শান্ত কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো শুধু দুর্বলতা নয় বাবা, এটা শক্তিও হতে পারে যদি তারা একে অপরকে সত্যি ভালোবাসে। ড্রাকনিস গভীর নিঃশ্বাস ফেললেন। তুমি এখনো কিছুই জানো না এসব বিষয়ে, তাই তোমার কিছু না বললেও চলবে। এথেরিয়ান পিতার কথাই মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি আমি। সূর্যের আলো ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছে। ফিওনা তাঁবুর বাইরে দাঁড়িয়ে বারবার চারিপাশে তাকাচ্ছে। 1 ঘন্টা পেরিয়ে গেলেও জ্যাসপারের কোনো দেখা নেই। তার উদ্বেগ বাড়ছে। খাবারের খোঁজে গেল, এতক্ষণ ধরে কি করছে? ফিওনা নিজের মনেই প্রশ্ন করলো। তাঁবু থেকে বেশ দূরে দ্বীপের চূড়ায় দাঁড়িয়ে আছে জ্যাসপার। তার চেহারায় দৃঢ়তার ছাপ, হাতের স্মার্ট ঘড়িটাতে দ্রুত আঙ্গুল চালাচ্ছে। বাতাসের শীতল হাওয়ায় তার চুল উঠছে, কিন্তু সে তাতে কর্ণপাত করছে না।
তার চোখ স্ক্রিনে আটকে আছে। চূড়ার ওপরে একটি সমতল পাথরের উপর দাঁড়িয়ে জ্যাসপার মিস্টার চ্যানসিংয়ের সঙ্গে সংযুক্ত ডিভাইসে সিগন্যাল পাঠানোর চেষ্টা করছে। স্মার্ট ঘড়িটির বিশেষ ফাংশন রেজেন্সের পিং ব্যবহার করে সে বারবার একটি সংকেত পাঠাচ্ছে। যদিও মিস্টার চ্যানসিং বর্তমানে অসুস্থ এবং তার মোবাইল হোয়াংছির ল্যাবে পড়ে আছে, জ্যাসপার জানে না এই তথ্য। ঘড়ির স্ক্রিনে একটি ক্ষুদ্র অ্যানিমেশন ঘুরছে। লোকেশন পাঠানো হচ্ছে, স্ক্রিনে এই বার্তা ভেসে উঠেছে, কিন্তু প্রতিবারই সিস্টেম জানিয়ে দিচ্ছে সিগন্যাল পৌঁছতে পারছে না। জ্যাসপারের হাতের স্মার্ট ঘড়ি কেবল সময় দেখানোর যন্ত্র নয়, মিস্টার চ্যানসিংকে পাহাড় থেকে নামানোর সময়। জ্যাসপার তার স্মার্ট ঘড়ির একটি বিশেষ ফাংশন অ্যাক্টিভেট করেছিল। চ্যানসিংয়ের মোবাইল ফোনের সাথে জ্যাসপারের এই ঘড়ি ব্লুটুথের মতো এক ধরনের হাইব্রিড তরঙ্গ প্রযুক্তি ব্যবহার করে সংযুক্ত। তবে এটি সাধারণ ব্লুটুথ নয়, এটি ড্রাগন কোডেড ওয়েল লেংথ নামে পরিচিত, যা জ্যাসপার তার নিজস্ব গবেষণা থেকে তৈরি করেছে। এই প্রযুক্তি পৃথিবীর সাধারণ যোগাযোগের সিগন্যাল থেকে সম্পূর্ণ আলাদা। এটি এমন এক নেটওয়ার্ক ব্যবহার করে যা কেবলমাত্র ড্রাকনিসের বুদ্ধিমত্তা এবং জ্যাসপারের মস্তিষ্কের ডিজাইন করা। যে কোনো ডিভাইসের সাথে এই কোডেড সিস্টেম যুক্ত করার জন্যে জ্যাসপার কেবল সেই ডিভাইসটির ইলেকট্রনিক কোড স্ক্যান করেছিল। একবার যুক্ত হয়ে গেলে এটি পৃথিবীর স্যাটেলাইট বা টাওয়ারের প্রয়োজন ছাড়াই সরাসরি নেটওয়ার্ক তৈরি করতে পারে। এটি কাজ করে স্থানীয় ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি এবং ড্রাকনিসীয় তরঙ্গ একত্রিত করে। সহজ কথায় চ্যানসিংয়ের মোবাইলে একটি অদৃশ্য সিগন্যাল যায়, যা তার কাছে উপস্থিত হয় একটি সাদা মাটা টেক্সটের মতো, কিন্তু আসলে এটি একটি সিক্রেট কোডেড বার্তা। জ্যাসপারের কপালের ভাঁজ গভীর হলো।